আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা এই দুর্যোগে, এই মহামারীতে তোমরা ঘরে বসেই তোমাদের নিজ নিজ পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর চতুর্থ অধ্যায় নিয়ে রয়েছি। মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়াল সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা চতুর্থ অধ্যায়ের আজকের পাঠ হলো আমাদের ভূমিকম্প। তো ভূমিকম্প সম্পর্কে তোমরা জানো, ভূমিকম্পের একটু আমাদের ধারণা রাখা দরকার। ভূমিকম্প কী? আসলে ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে, বহু অঞ্চলে এই দুর্যোগ, এই ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যায়। কোনো কোনো দেশে এই মাত্রা একটু বেশি, আবার কোনো কোনো দেশে এই মাত্রা কিছুটা কম। আসলে এই ভূমিকম্প কিন্তু অনেক সময় ধরে স্থায়ী হয় না, অল্প সময়, কয়েক সেকেন্ড মাত্র স্থায়ী হয়। কিন্তু এর মাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে অনেক অনেক ধ্বংসলীলা বা অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো বিগত দেখা গিয়েছে, বিগত 4,000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1.5 কোটিরও বেশি লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধিত হয়। অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়া অনুভূত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান। আসলে যে আকস্মিক, হঠাৎ করে যে পরিবর্তন হয়, এটি কিন্তু এই ভূমিকম্প ও আগ্নেয়গিরি হিসাবেই, বা হঠাৎ যে পরিবর্তন হচ্ছে, একটা ঝাঁকুনি সৃষ্টি হলো, এই ঝাঁকুনি এটাই ভূমিকম্প। আবার যদি ভিতর থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত খুব বেশি আকারে যদি বাইর হয়, তখনও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশ হঠাৎ করে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হতে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠে এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূপত্রে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, এবং ঠিক তার উপরে যেটা হয় ওটা হচ্ছে, ওর নাম হচ্ছে উপকেন্দ্র। তাহলে যদি এখানে ভূমিকম্প হয়, এখানে যদি ভূমিকম্প হয়, মনে করো এটা হচ্ছে কেন্দ্র, আর ঠিক এর উপরে এখানে আছে উপকেন্দ্র। আর এটা সেন্টার আর ইপি সেন্টার, ইপিআইসিএন, এপি সেন্টার, উপকেন্দ্র। একটা বিষয় তো বলে রাখি যে ভূমিকম্পের তীব্রতা কিন্তু এই উপকেন্দ্রে বেশি হয়ে থাকে, উপকেন্দ্রে বেশি হয়। যেখানে কেন্দ্রে তৈরি হয় এর ঠিক উপরে, ওইখানে ভূপৃষ্ঠে এর তীব্রতা বাড়ে এবং আস্তে আস্তে এর চারদিকে কেন্দ্র হতে ওদের ধীরে ধীরে চারদিকে কমে যেতে থাকে। আচ্ছা, এবার আমরা একটু ভূমিকম্পের কারণ সম্পর্কে আলোচনা করি। ধারণা হলো এবার ভূমিকম্পের কারণ। তাহলে ভূমিকম্পের যে ধারণা আমরা পেলাম, এটা হলো আসলে ভূমিকম্প বলে ভূমির যে ক্ষণস্থায়ী কম্পন, এটিকেই ভূমিকম্প বলে। তো ভূমিকম্পের ফলে যে আমরা যে ভূমিকম্পের যে ভূমি যে স্থায়ী বা ক্ষণস্থায়ী, স্থায়ী না, নিশ্চয়ই স্থায়ী না, অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য যে কম্পন অনুভূত হয়, এটি হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প কিন্তু এর স্থায়িত্ব মাত্রা বেশিক্ষণ স্থায়িত্ব হয় না, স্থায়িত্ব খুব অল্প সময়, কয়েক সেকেন্ড পর্যন্ত, যেমন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম। যদি একটু বেশি হয় তাহলে একেবারে সব বিলীন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে।
এই সামান্য কিছুতেই তাই দেখা যায় অনেক ক্ষয়ক্ষতি। যেমন আমরা বলেছিলাম যে যে বিগত 4000 বছরে 4000 বছরে আমরা ভূমিকম্প পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 1.5 কোটি লোক মারা গেছে ভূমিকম্প। তো যাই হোক, আমরা ভূমিকম্প ধারণা নিয়েছিলাম। এবার ভূমিকম্পের কারণটা কি, আসলে ভূমিকম্পের কারণ কি, কিছু কথা আমরা বলে গেছি এর ভিতর যে 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 কিছু কারণ বা কোনো কিছু যে শিলাচ্যুতি বা আগ্নেয়গিরি ইত্যাদি হলো অগ্নুৎপাত, এর ফলে ভূমিকম্পের কারণ ভূমিকম্প হয়ে থাকে। তো আমরা ভূমিকম্পের কারণ হিসেবে যে বিজ্ঞানীরা এই পৃথিবীর যে ব্যবচ্ছেদ একটু ফেলে দেখছে, ওর ভিতর ভূত্বকের 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। আসলে লক্ষ্য করেন যে ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। আসলে নবীন পর্বতমালা যখন যদি কোনোখানে পর্বত তৈরি হয়ে থাকে সেখানে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। পৃথিবীর ব্যবস্থায় দেখা যায় যে ভূত্বক 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। তাহলে 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। তাহলে 6টি বড় টুকরা এবং 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটনিক প্লেট নামে পরিচিত। এগুলো কি নাম পরিচিত? টেকটনিক প্লেট। তাহলে টেকটনিক প্লেট কি আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর ব্যবচ্ছেদ করলে যে দেখা যায় যে 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত আছে। এগুলো হচ্ছে টেকটনিক প্লেট নামে পরিচিত। ভূপৃষ্ঠের যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলোর বিভিন্ন ধরনের স্থানান্তর বা বিচ্যুতি। কোনো যে প্লেটগুলো সরে যায় তাহলে ভূমিকম্পে পরে একটা প্লেট উঠে যায়, তাহলে ভূমিকম্পের সৃষ্টি হয় ইত্যাদি। এছাড়াও অন্য যেসব কারণে ভূমিকম্প হয় তা নিম্নরূপ। তাহলে প্রথম একটা কারণ হলো আমরা পেলাম যে এই প্লেটগুলোর স্থানান্তর বা বিচ্যুতি। এক নম্বর কারণ হলো টেকটনিক প্লেটগুলির স্থানান্তর বা বিচ্যুতি। 2, এটা একটা প্রধান কারণ। এছাড়া অন্য যে কারণগুলো আছে তার মধ্যে হলো এছাড়া অন্য সব কারণ আছে তা হলো ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। তাহলে ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে, ভিত্তিশিলা বা চ্যুতি বা ফাটল বরাবর কি হবে? শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন। ভিত্তি শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন। তার মানে শিলাচ্যুতি, যেখানে শিলাচ্যুতি ফেটে গেল, ওই ফেটে যাওয়ার ফলে ওখানে ভূ আলোড়ন সৃষ্টি হয়। যাতে হঠাৎ করে ফেটে বসে যায়, ঝম করে বসে যায়, সেখানে ভূমি কেঁপে উঠবে। আমরা নর্মালি দেখেছি যদি এক জায়গায় একটা ফাটল পাহাড় যদি ঝপ করে পড়ে, একটা গাছ যদি বড় গাছ যদি পড়ে যায়, তখনই দেখা যায় এলাকা কেঁপে উঠছে। যাই হোক, এরকম ভিত্তি শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন ফাটল হয়ে একটা এলাকা বিশাল আকারে বসে গেল, তাহলে ভূমিকম্প সৃষ্টি হবে।
তারপর কি আছে, আগ্নেয়গিরি লাভা প্রচণ্ড শক্তিতে ভূমণ্ডলে বের হয়ে আসলে অনেক সময় বিকিরণ ফলে সমস্ত হলে ভূমিকম্প সৃষ্টি হয় ভিতর থেকে, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ফলে। যার মানে আমরা দেখব যে 3 নম্বর, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, এইটা কথা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে কি, ভূয়ারণের ফলে বোধহয় কোনো কোনো স্থানে শিলা ধসে পড়লে আসলে ভূয়ারণের ফলে বোধহয় কোনো কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে, তাহলে শিলা যে ধসে পড়ে বা শিলাচ্যুতি ঘটলেও ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার কি হচ্ছে যে সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়লে, যে দেখেন প্লেট, ওই যে বলেছিলাম যে প্লেটগুলি সীমানা বরাবর বা তলদেশে পড়লে, তাহলে আমরা এখানে দেখলাম যে ঢুকে পড়লে বা আগে পিছিয়ে সরে গেলে, তো এই যে প্লেটগুলো ঢুকলে বা আগে পিছিয়ে সরে গেলে, তো আমরা মোটামুটি ভূমিকম্পের কারণ হিসেবে আমরা কয়েকটা বিষয়, পাহাড় ধস হতে পারে, সেটা ধসে পড়ে, এটাও হয়, পাহাড় ধস লাগছে না, সেটা ধসে পড়ে বা পাহাড় ধসে পড়লে ধস। তাহলে আমরা এখানে ভূমিকম্পের কারণ হিসেবে আমরা বলতে পারি যে টেকটনিক প্লেটগুলোর স্থানান্তর বা বিচ্যুতি, প্লেটগুলো সরে গেছে বা বিচ্যুত হয়েছে, এর ফলেও যে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। আর ভিত্তি শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূয়ারণ, শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূয়ারণ, এটা ফাটছে, হঠাৎ করে একটা এলাকা ধসে গেলে ওখানে ভূমিকম্পের সৃষ্টি হবে। আর গেছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, আগ্নেয়গিরির প্রচণ্ড আকারে অগ্নুৎপাত হচ্ছে, ভিতর থেকে লাভা বেরিয়ে আসলো, আবার বেরিয়ে আসলে পাশের থেকে হঠাৎ করে বিস্তৃত এলাকা ধসে পড়লে ওখানে ভূমিকম্পের সৃষ্টি হবে। শিলা ধসে পড়লে, অনেক সময় দেখা যায় যে আমরা বড় বড় পাহাড়, আসলে পাহাড় তো অসংখ্য শিলা দ্বারা গঠিত। আর শিলা বলতে আমরা কি বুঝি, যে শিলা বলতে আমরা আসলে যে পৃথিবীর উপরিভাগের যে অংশটা, একে আমরা শিলা বলতে পারি। তোমরা আগেই শিখেছ, এই শিলা কিন্তু পাথরের মতো শক্ত হতে পারে, কাদার মতো নরম হতে পারে, এই কর্দম কিন্তু একটা শিলার অন্তর্ভুক্ত। যাই হোক, যে শিলা ধসে পড়লে, তার মানে অনেক বড় বড় পাহাড়, তোমরা শুনেছ যে হঠাৎ করে একটা পাহাড় ধসে অনেক মানুষ মারা গেছে, বা একটা নগরী ধ্বংস হয়ে গেছে, বিশাল একটা জনপদ পাহাড়ের উপর আছে, ধসে পড়ে তারা সব মারা গেছে। কিন্তু হয়েছে কি, ওই ধসে পড়ার ফলে ভূমিতে একটা আলোড়ন বা কম্পনের সৃষ্টি হয়েছে, এর ফলে ভূমিকম্প হতে। প্লেটগুলো সীমানা বরাবর বা তলদেশে ঢুকে পড়লে বা আগে পিছিয়ে সরে গেলে, আর প্লেট যে টেকটনিক প্লেট বললাম, এগুলো দিয়ে একটু ঢুকে পড়ে সব ভূমিকম্পের সৃষ্টি হয়। যাই হোক, এছাড়াও তোমরা আরও অনেক কারণ আছে। তোমরা যদি 9ম 10ম শ্রেণীর যে ভূগোল বইটা আছে, ভূগোল দেখে ওখান থেকে একটু অনুসরণ করবে, দেখবে যে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই বইটা তো আসলে অনেক বিষয় মিলে বইটা তৈরি, এই জন্য কল এবার বেশি হয়ে যাবে, বেশি লেখে, এই জন্য কিছু সংক্ষেপে তোমাদেরকে মোটামুটি এখানে দেওয়া আছে। তো এবার আমরা বিস্তারিত জানতে আমরা ওই যে 9ম 10ম শ্রেণীর যে ভূগোল, মাধ্যমিক ভূগোল যে বইটা আছে, এই বইকে একটু তোমরা অনুসরণ করতে পারো। আমরা যাই ভূমিকম্পের ফলাফল নিয়ে আলোচনা করি।
এই যে ভূমিকম্প তো আমরা দেখেছি যে ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প যে আমরা কারণ দেখেছি ভূমিকম্পর এর আগে ভূমিকম্প সম্পর্কে তার বর্ণনা একটু ধারণা নিলাম, এরপর ভূমিকম্পের কারণ দেখেছি, এবার ভূমিকম্পের ফলাফল সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে কি হয়? 1 নম্বর, আসলে কিন্তু ভূমিকম্পে যে আমরা দেখেছি যে অনেক ক্ষয়ক্ষতি, অনেক খারাপ অবস্থা হয়ে যায়, কিন্তু আবার কিছু কিছু ভালো কাজও অনেক সময় হয়। কিন্তু আমরা ভূমিকম্পে যে ভালো দিকগুলো হয় তার সে খারাপ দিকগুলো একটু বেশি আমাদের কাছে প্রতিভাত হয় বা আমরা লক্ষণীয় বা আমরা লক্ষ্য করে থাকি। তো এখানে প্রত্যক্ষ পরোক্ষ কিছু ফলাফল আছে। ভূমিকম্পের ফলে ভূত্বকের অসংখ্য ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলে অনেক স্থান উপরে ভেসে ওঠে, আবার কখনো কখনো অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। তাহলে একটা কি যে ফলে সমুদ্রের তলদেশে বা সমুদ্র থেকে কখনো কখনো কি হয়, সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। তলদেশ অনেক সময় উপরে ভেসে ওঠে। সমুদ্রের তলদেশ অনেক সময় উপরে ভেসে ওঠে। কি হয় যে কোনো স্থানে ভূমিকম্প হয়েছে, এমন উত্থিত হয়েছে। যেমন আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম, আগের এক ক্লাসে, যে পুরাতন ব্রহ্মপুত্র নদে 1787 সালে প্রলয়ঙ্কারী যে ভূমিকম্প হয়েছিল, হওয়ার ফলে ওই ভিতরে উত্থিত হয়েছিল। উত্থিত হওয়ার ফলে পানি ধারণের ক্ষমতার বাইরে চলে যায়, যার ফলে নতুন করে গতিপথ পাল্টে পানি প্রবাহিত হয়ে থাকে। এবং এর ফলে কী হয়েছিল, ওই যে যমুনা নদীর সৃষ্টি হয়েছিল। ঠিক সেই কথাটা এখানে বলা হচ্ছে যে সমুদ্রের তলদেশ অনেক সময় উপরে ভেসে ওঠে, মানে উত্থিত হয়। তার ফলে কী হয়, আবার কোনো কোনো স্থানে ভূমিকম্পের ফলে অনেক এলাকা সমুদ্র তলদেশ ধসে চলে যায়, নিচে চলে যায়, উত্থিত হয়েছে। এবং ওটা আবার কোনো কোনো সমুদ্রের তলদেশ অনেক সময় উপরে ভেসে ওঠে, কোনো কোনো সময় আবার কোনো কোনো সময় অনেক নিচে নেমে যায়। নম্বরে কি আছে, অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। আবার কি হয়েছে, অনেক সময় অনেক নদীর গতি পরিবর্তিত হয়, আবার অনেক নদী কি হয়, নদী বন্ধ হয়ে যায়। 3 নম্বর, তাহলে কি আছে, অনেক নদীর গতিপথ পরিবর্তিত হয়, আবার অনেক নদী বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পত্তকা থেকে বৃহৎ, এই ভূমিকম্পের ঝাঁকুনিতে কি হয়, ভূমিকম্পের ঝাঁকুনিতে কি হচ্ছে, ঝাঁকুনিতে পর্বত গাত্রের অনেক শিলা, পর্বত গাত্র থেকে বৃহৎ গাত্র থেকে বৃহৎ শিলাখণ্ড
বৃহৎ শিলাখণ্ড কি হয়, হঠাৎ নিচে পতিত হয়, হঠাৎ 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 নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে বিরাট ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। কি হলো যে ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বত গাত্র থেকে, মানে পর্বতের গায়ে যে বড় যে পাথর বরফ জমে থাকে, হঠাৎ বৃহৎ বরফখণ্ড হঠাৎ করে এসে নিচে এসে আসতে পড়লে কি হলো, নিচে যে পর্বতের পাশে অনেক সময় অনেক জনপদ থাকে, অনেক ঘর বাড়ি থাকে, ফসল থাকে, সব ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানির তীর থেকে নিচে নেমে, প্রথম ভূমিকম্পের ধাক্কায় প্রথমে ভূমিকম্পে পানির তীর থেকে নিচে নেমে যায়, যার কিছুক্ষণ পরে আবার অনেক উঁচু আকারে ঢেউ আসছে পড়ে সমুদ্রের তীরবর্তী এলাকায়। এর ফলে সুনামির সৃষ্টি হয়। তারা 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আসছে পড়ে, এ ধরনের জলশ্বাসকে সুনামি বলে। সুনামি কি, যে সমুদ্রের পানি হঠাৎ করে প্রথমে কমে যেয়ে হঠাৎ করে 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে যখন উপকূলে আসছে পড়ে, তখন তাকে সুনামি বলে। যেমন 2004 সালের 26 ডিসেম্বর ভূমিকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে, তাহলে 2004 সালের 26 ডিসেম্বর যে সুনামির সৃষ্টি যে আঘাতে কী হয়েছিল, আমাদের যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল। ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রের পানিতে নির্মিত হয়, ভূমিকম্পের ফলে কখনো কি হয়, উঁচু ভূমি সমুদ্রের নিচে নেমে যায়, আবার কখনো নিচের থেকে সেখানে অনেক দ্বীপের সৃষ্টি হয়, সমুদ্রের ভেতরে অনেক দ্বীপের সৃষ্টি হয়। তো হলো যে এর ফলে সমুদ্রের ভূমিকম্পের ফলে অনেক নিচু জমির সৃষ্টি হয়, নিচু ভূমির, আবার কোনো কোনো জায়গায় সমুদ্রের ভিতর অনেক দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। ফলে যেমন ভূমিকম্পের ফলে ঝাঁকুনিতে এরকম, ঝাঁকুনিতে অনেক সময় এরকম ভাঁজের সৃষ্টি হয়ে যায়, ভূপৃষ্ঠ এরকম ভাঁজের সৃষ্টি হয়, এখানে উঁচু হয়, এখানে নিচে হয়ে যাচ্ছে, ওরকম কোন জায়গায় জল সৃষ্টি হয়, আবার কোন জায়গায় পাহাড় উঁচু হচ্ছে, জল স্থলভাবে সৃষ্টি হচ্ছে, আবার জলভাবে সৃষ্টি হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি, যে ভূমিকম্পের ফলে উচ্চ নিচ জীবী সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতিরোধ করে হ্রদের সৃষ্টি হয়। কোনো কোনো জায়গায় যে ভূমিকম্পের ফলে কী হয়, পার্বত্য অঞ্চল থেকে ধসের সৃষ্টি হয়, মানে যে পার্বত্য অঞ্চল থেকে অনেক মনে করো যে জল ধারা নেমে আসছে, তার ফলে কী হয়, অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে। ভূমিকম্পের ফলে একটাই বলেছিলাম যে বৃহৎ বরফখণ্ড এসে নিচেই পড়ে, আবার অনেক সময় ভূমিকম্পের ফলে পর্বত অঞ্চল থেকে ধসের সৃষ্টি হয়, নেমে আসছে একটা বড় শিলাখণ্ড, বিশাল শিলাখণ্ড বা মানে পাথর নেমে এসে ছোটো নদীর উপর পড়লো, তার মানে নদীর গতি বন্ধ হয়ে গেল, রোধ হলো। হওয়ার ফলে কী হলো, রোধ হলে এবার কী হলো, এখানে একটা হ্রদের সৃষ্টি হলো। হ্রদ বলতে আমরা কি বুঝি, যে হ্রদ হলো এমন একটি জায়গা যে চারদিকে স্থল বেষ্টিত জলপাই, হ্রদের সৃষ্টি হলো, চারদিকে স্থল বেষ্টিত জলপাই। তাহলে ওই যে পাহাড় থেকে নেমে আসলো অনেক ধস হয়ে যে পাথর বা শিলা নেমে আসছে, এসে নদীর পরে পড়ছে, নদীর পরে আটকে গেল, এগুলো বন্ধ হয়ে গেল, তাহলে ওখানে হ্রদের সৃষ্টি হলো। এবার ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারীতে যে ভূমিকম্পের ফলে কী হয়, যে সমস্ত ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিগ্রস্ত অঞ্চলে দুর্ভিক্ষ ও মহামারীতে বহু প্রাণহানি ঘটে এবং অনেক সময় কী হয়, আমাদের ভূমিকম্পের ফলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যেমন ভূমিকম্প হয়, রাস্তাঘাট, ব্রিজ, সেতু সব ভেঙে গেল, যাতায়াত ব্যবস্থা অনেক বাধার সৃষ্টি হলো।
এবারে কী হলো, ভূমিকম্পের ফলে বিদ্যুৎ লাইন, টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, ছিঁড়ে গেল, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ইত্যাদি। তারপরে কী হলো, সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের অনেক বাঁধ, সেতু এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়। যেমন সমুদ্রের ভিতরে নদীবাঁধ বন্ধ হয়েছে, অনেক জেগে গেছে, এবার ছুটে এসে সামনে যে বাঁধ আছে সব বাঁধ পানিতে ছুটে চলে যাবে, ভেঙে যাবে। সেতু কালভার্ট ছোটো ছোটো যেসব এগুলো আছে ওগুলো সব ভেঙে যাবে। যাই হোক, তো আমরা দেখলাম যে ভূমিকম্পের ফলে আমাদের যানবাহনের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রথমে দেখলাম কী হলো, যে ভূমিকম্পের ফলে কী হলো, সমুদ্রের তলদেশের পানি অনেক সময় উপর দিকে উঠে আসে। ভূমিকম্পের ফলে কী হলো, যে অনেক এলাকা প্লাবিত হয়ে যায়। ভূমিকম্পের ফলে বৃহৎ জনপদের ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে যে বিশাল যে বরফখণ্ড নেমে এসে আছড়ে পড়লো জমিতে, আছড়ে পড়ার ফলে কী হলো, তার পাদদেশে যে জনপদ ছিল তাদের ক্ষয়ক্ষতি হলো, যানবাহনের ক্ষয়ক্ষতি হলো ইত্যাদি। ভূমিকম্পের ফলে কী হলো, অনেক রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি ভেঙে যায়, ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কী হয়, পর্বতারোহ থেকে যে বৃহৎ শিলাখণ্ড এসে নদীর উপরে পড়লে, নদীতে পড়লে নদীর গতিপথ বন্ধ হয়ে যায়, তার ফলে ওখানে কী হয়, হ্রদের সৃষ্টি হয়। আবার ভূমিকম্পের ফলে কী হয়, যে বৈদ্যুতিক তার, টেলিফোনের তার ইত্যাদি ছিঁড়ে যায়, তাহলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তো ভূমিকম্পের ফলে কী হয়, যে আমাদের যে বড় বড় বাঁধ, আমাদের যে বাঁধ থাকে নদীর, সমুদ্রের নিচেই ভূমিকম্প হয়েছে, সমুদ্রের মনে করো যে পানি বেড়ে গেছে, এই উপরে চরের সৃষ্টি হয়ে গেছে, দ্বীপের সৃষ্টি হচ্ছে, ওই কেন ওই পানিটা নিশ্চয়ই উপর দিকে চাপ দেবে, চাপের ফলে অনেক বাঁধ, সেতু, ব্রিজ সব ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি। আর কী হয়, যে ভূমিকম্পের ফলে যখন আক্রান্ত হয়, এই নয়, ভূমিকম্পের ফলে অনেক দালান কোটা, বহুত ঘর বাড়ি অনেক কিছু ধ্বংস হয়ে যায়, যার ফলে কী হয়, মানুষের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইত্যাদি। তো যাই হোক, আমরা ভূমিকম্পের ফলাফল দেখলাম। এবার কথা হলো, ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে আমাদের কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো তোমরা ছোটো শিক্ষার্থীরা, তোমাদের ওই বিষয়ে জানা খুব প্রয়োজন, যে ভূমিকম্প হলে আসলে সেই মুহূর্তে আমাদের কী করা প্রয়োজন। আমাদের এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো তো আসলে সবই তো তোমরা পারবে না, এটি জানতে হবে, জেনে রাখতে হবে যে এই করা প্রয়োজন। আর যদি কখনো ভূমিকম্প হয়, তোমরা মনে করো স্কুলে গেছো, ভূমিকম্প শুরু হয়েছে, তখন কী করতে হবে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তো যাই হোক, যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ আমরা একটু আলোচনা করব। ভূমিকম্পের পদক্ষেপ। ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে সাহায্য করে। বিশেষ করে দুর্যোগের উৎপত্তিস্থল, সময়, স্থাপত্যকাল এবং এর শক্তিসীমা ও সম্ভাব্য কবলিত এলাকা সম্পর্কে সঠিক পূর্বাভাস বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যান্য দুর্যোগের চেয়ে ভূমিকম্পের প্রকৃতি কিন্তু একটু আলাদা। আমরা জানি যে কিছুদিন আগে যে আমাদের ঘূর্ণিঝড় আমফান আঘাত করলো, কিন্তু আমরা এই যে ভূমিকম্প যে দুর্যোগ, যে ঘূর্ণিঝড়, এটা সম্পর্কে কিন্তু একটু পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু এই যে ভূমিকম্প, এর কিন্তু স্বভাব বা এর চরিত্র কিন্তু একটু আলাদা, কিন্তু আগে ভাগে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না, যার ফলে এর ক্ষয়ক্ষতি আসলে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এর যে পূর্বাভাসের যে হ্রাসের জন্য যে আমরা একটা প্রস্তুতি নেব, এগুলো নেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এটি অকস্মাৎ সংঘটিত হয়, খুবই ক্ষণস্থায়ী এবং ভূ অভ্যন্তরে ঘটে থাকে। এটা কিন্তু আসলে অকস্মাৎ হয়, খুবই ক্ষণস্থায়ী হয় এবং
ভূ অভ্যন্তরীণ হয়ে থাকে, যার কারণে আসলে এগুলো আমাকে পূর্বাভাস দিতেও পারে না, আর আমরা বুঝে উঠতে পারি না, বুঝে উঠতে উঠতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই, তারপরেও কিছু পদক্ষেপ নিলে ভূমিকম্প অনুমান সহায়ক হবে, যানবাহনের ক্ষয়ক্ষতির ব্যাপকতা হ্রাস করা যাবে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে সমস্ত অঞ্চলে গত 100 বছরে ভূমিকম্প হয়নি, অথচ সাধারণভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত, সেখানে ভূমিকম্পের সম্ভাবনা খুব বেশি। তার মানে যদি আমাদের মনে করো যে এই এলাকাটা, আমি তো মনে করো নড়াইলে বা বৃহত্তর যশোর এলাকায় যদি 100 বছরে ভূমিকম্প হয়নি মনে করো, যদি মনে হয়, তাহলে বুঝতে হবে যে এখানে অবশ্যই ভূমিকম্প হতে পারে। তার মানে যদি 100 বছরে যদি ভূমিকম্প না হয়, সেখানে ভূমিকম্প আর যদি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়ে থাকে, যে অঞ্চলটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাহলে সেখানে অবশ্যই যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে। এগুলোর মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল উল্লেখযোগ্য। এই সমস্ত অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিক্টার মান এ উচ্চমাত্রার ভূমিকম্প সম্ভাবনা আছে। তাহলে কোন কোন এলাকায় কয়েক দশকের মধ্যে কী হবে? কয়েক দশকের মধ্যে রিক্টার মানটাকে বলতে কী বোঝায়? রিক্টার মান হলো যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা অনুভব করা যায়। তাহলে রিক্টার মান এ ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি আছে কোন কোন জায়গায়? দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল এলাকায়। ভূমিকম্প প্রবণ এলাকায় নিম্নলিখিত পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি কমানো যায়। কোন ক্ষয়গুলো কীগুলো? যেমন বাড়ি তৈরির সময়, এটা হচ্ছে কি, এক, বাড়ি তৈরির সময় কী করতে হবে? বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করতে হবে, বা মাটি পরীক্ষা, আমরা একটু বানানটা সঠিক করে নেই। বাড়ি তৈরির সময় বিশেষজ্ঞ দ্বারা মাটি পরীক্ষা করে নিতে হবে। বিশেষজ্ঞ দ্বারা মাটি পরীক্ষা করে নিতে হবে। তার মানে হলো আমরা যেটা বলি এখন যে সয়েল টেস্ট করে নিতে হবে, যে আসলে এখানে কত পরিমাণে কয়তলা বিল্ডিং চলবে বা কত লোড দেওয়া যাবে। তাহলে বাড়ি তৈরির সময় অবশ্যই বিশেষজ্ঞ দ্বারা মাটি পরীক্ষা করে নিতে হবে, তার মানে সয়েল টেস্ট করে নিতে হবে। এবার বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। দুটি বাড়ির মধ্যে নিরাপদ যে দূরত্ব, ন্যূনতম একটা দূরত্ব বজায় রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার জন্য একাধিক সিঁড়ি রাখতে হবে। 4, তাহলে একাধিক সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। তার মানে বিদ্যুৎ ও গ্যাস লাইন মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা বা কী আছে না, এগুলো তুলতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া উচিত। 5, বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হতে হবে। তাহলে বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হতে হবে। আর বাড়িতে প্রতি সদস্যের জন্য হেলমেট
এর ব্যবস্থা রাখতে হবে। হেলমেট রাখতে হবে, হেলমেট রাখতে হবে ব্যবস্থা থাকবে, হেলমেট রাখতে হবে গেল। আর ভূমিকম্পের সময় অবশ্যই বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। তাড়াহুড়া না করে তারপরে কী হবে যে কী করতে হবে যে নিরাপদ আশ্রয় দিতে হবে। তাহলে আমরা যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য যে পদক্ষেপগুলো আমরা এখানে আলোচনা করলাম, তাহলে কি আসলে ভূমিকম্প যেহেতু পূর্বাভাস দেওয়া যায় না, সেজন্য এই ক্ষয়ক্ষতি হ্রাস করা খুবই কঠিন। তারপরেও কিছু কিছু কথা বলা হয়েছে যে বিজ্ঞানীরা বলেছেন যে বিগত যেসব যেসব জোন যে ভূমিকম্প প্রবল অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায় যদি বিগত 100 বছরে ভূমিকম্প না হয়ে থাকে, তাহলে সেখানে ভূমিকম্প রিক্টার স্কেলের অনুযায়ী মাত্রায় প্রবল আকারে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যেমন ইন্দোনেশিয়া, তারপরে কেউ ক্যালিফোর্নিয়া, তাইওয়ান, না যাই হোক ভুল বলছি, আবার বলি যে ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল উল্লেখযোগ্য। এছাড়াও আমি যে কথা বললাম ইন্দোনেশিয়া, তারপর ওই যে সুইজারল্যান্ড ইত্যাদিতে, এসব জায়গায় তো ভূমিকম্প প্রায় ভূমিকম্প হয়। আর যেখানে হয় নাই তাহলে সেখানে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, আমাদের যে যদি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য যে পদক্ষেপ আমরা নিতে পারি, কত হলো যে আমরা বাড়ি তৈরির সময় যে বাড়ি তৈরি করা হবে, বিশেষজ্ঞরা মানে একজন ইঞ্জিনিয়ার দ্বারা সয়েল টেস্ট করে সেখানে বাড়ি তৈরি করতে হবে। বাড়ি তৈরি করার সময় নিরাপদ দূরত্বে বাড়ি রাখতে হবে, যে একটু দূরত্ব থাকতে হবে। মানে একেবারে গা ঘেঁষে বাড়ি করলে একটা বিল্ডিং যদি দেখে যায়, তার একটা বিল্ডিং পড়বে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আবার সঠিক পথ যেখানে ফায়ার ব্রিগেড যেতে পারে বা একটা অ্যাম্বুলেন্স যেতে পারে, এরকম পথ রেখে, সুন্দর পথ রেখে বাড়ি তৈরি করতে হবে। আবার বাড়ি তৈরি করার সময় যে দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার জন্য অনেক একটা বাড়ি 5তলা একটা বিল্ডিং হলো, সেখানে কয়েকটা সিঁড়ি রাখতে হবে, কয়েকটা সিঁড়ি, কারণ বের হওয়ার জন্য কয়েকটা সিঁড়ি থাকবে। মানে একটা সিঁড়ি থাকলে কোনো দুর্যোগে হলে ওই সিঁড়িতে নামতে যেয়ে ওইখানেই মারা যাবে লোকজন, নামতে পারবে না। তাহলে কয়েকটা সিঁড়ি রাখতে হবে। আর বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন মাঝে মাঝে চেক করতে হবে, ত্রুটিমুক্ত রাখতে হবে, মাঝে মাঝে চেক করতে হবে। তারপরে কি বিদ্যুৎ যদি কখনো দুর্যোগ শুরু হয়ে যায় ভূমিকম্প, তখন দ্রুত বিদ্যুতের মেন সুইচ ও গ্যাস লাইন বন্ধ করে দিতে হবে। তারপরে কী হলো যে বাড়িতে যেন প্রত্যেকের সদস্যের জন্য একটা করে হেলমেট থাকে। আমরা জানি যে প্রথমে মাথায় যদি আঘাত লাগে তাহলে ওখানেই কিন্তু সব শেষ। মানে মাথায় যদি অন্তত একটা হেলমেট রাখি, গায়ে হাত পায়ে যদি একটু আঘাত লাগে তবু অনেক কিছু সহ্য করা যাবে বা ব্রেন দিয়ে কাজ করবে। তাহলে কি আর হলো কি বাড়িতে যত সম্ভব যে আসবাবপত্র যা তৈরি করা হবে এগুলো যেন কাঠের হয়, কাঠের হলে ভালো হয়। কি দুর্যোগের সময় দ্রুত অর্থাৎ কাঠের আসবাবপত্র নিচে থাকা যায়, বেশি অসুবিধা হয় না। কিছু জানলে আর কী পদক্ষেপ নেওয়া যাবে, যে তোমরা আর একটু শিখবে আর জানতে পারবে যে কী কখন শুরু হয়ে গেলে কী করা যাবে। তারপরে কী হলো যে বাড়িতে সচেতনরা হেলমেট থাকবে। আর যখনই শুরু হবে মোটামুটি, তাহলে তাড়াহুড়া না করে অবশ্যই একটু ফাঁকা যায় যে দাঁড়াবো। তো যাই হোক, আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য যে আরেকটা কথা আছে, তোমরা তো স্টুডেন্ট, যদি কখন স্কুলে ভূমিকম্প হয়েছে শুরু করেছ, ভূমিকম্প শুরু হয়েছে মনে করো স্কুলে, যে তখন তোমরা কেউ দ্রুত কিছু না হলে অত ব্যাগটা মাথায়, স্কুল ব্যাগটা মাথায় নেবা, নিয়ে আস্তে আস্তে নেমে আসতে হবে সিঁড়ি দিয়ে। তাহলে দ্রুত বেঞ্চের নিচে যাবা। তারপরে কথা আছে বলা আছে যে কোনো গ্লাসের দেয়াল থাকলে তার পাশে যাবে না, বিভিন্ন নিচে যাবা। এভাবে যায়। তোমরা আর একটু দেখলে আরও ছোটো ক্লাসে পড়েছ কীভাবে ভূমিকম্প মোকাবেলা করতে হয়, বাচ্চার সময় কী করতে হয় তোমরা শিখেছ। যাই হোক, আমাদের আজকে আমরা আর বেশি আলোচনা দীর্ঘায়িত করছি না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার যখন আমাদের দেশের পরিস্থিতি, এই সারা বিশ্বের পরিস্থিতি ভালো হয়ে যাবে,
স্কুলে যখন খুলে দেবে, স্কুল খুলবে, তোমরা যার যার স্কুলে যে ক্লাস করবে সাথে সাথে আলোচনা করবে। তো আর এখন বাসায় বসে এই ক্লাসগুলো শুনে করবে, মূল বই দেখে তার সাথে মিলিয়ে নেবে। তো এই আহ্বান রেখে তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।